প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আহ, কোনো সমস্যা, কোনো যদি বুঝতে সমস্যা আমাকে অবশ্যই জানাবে। কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টসের মাধ্যমে জানাও। রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং লেখা দেখা যাচ্ছে কিনা একটু জানাবে। 8 জন যুক্ত হয়েছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছি আমি। তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমরা এখানে শুরু করব, আমাদের ক্লাস শুরু করব। ওয়ালাইকুম সালাম, সাদি আব্দুল্লাহ। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা গত ক্লাসে যা পড়েছিলাম সেখান থেকে আমরা শুরু করব। ওকে, অল ক্লিয়ার। স্বাগত জানাচ্ছি সবাইকে। সুমাইয়া জামান, শোনা যাচ্ছে স্যার? ঠিক আছে। আমরা গত ক্লাসে সিলভার, মূলত আমরা এই, দুইটা জিনিস পড়েছিলাম। খেয়াল করবা কথাগুলি, মনে আছে কিনা দেখো। প্রথমত আমরা আপ-বাউ নীতি বা এন প্লাস এল নীতি পড়েছিলাম এবং আপ-বাউ নীতির ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাস, ওইগুলি নিয়েও পড়েছিলাম। তো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা কতটুকু পড়েছিলাম সেটা একটু দেখি। ওকে, কি কি পড়েছিলাম আমরা? সিলভারের ইলেকট্রন বিন্যাস পর্যন্ত আমরা পড়েছিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং ঠিক মতো শো করে কিনা তোমরা আমাকে একটু জানাবে। গত ক্লাসে লাইভটাতে প্রবলেম হয়েছে। এর আগের দ্বাদশের ক্লাসে তোমাদের এখানে এরকম সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। তাহলে আমরা আজকে যেটা পড়বো, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তোমরা গত ক্লাসে দেখেছো যে ইলেকট্রন এস থেকে ডি তে যায় অথবা ডি থেকে এস এ গিয়ে অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ করে। এই অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল বিধায় পরমাণুর সমূহ চেষ্টা করে অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস অর্জন করার। এরকমই আরেকটা নীতি হচ্ছে এন এফ এবং এন প্লাস ওয়ান ডি নীতি। এন এফ এবং এন প্লাস ওয়ান ডি, এটা কিরকম তোমরা একটু যদি করো, খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে এন এফ নীতিটা, এন এফটা কি। এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, এফ হচ্ছে উপশক্তি স্তর, তাই না? আর এন প্লাস ওয়ান প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এবং ডি হচ্ছে উপশক্তি স্তর। তাহলে দেখো, যদি আমরা এন এর মান 3 ধরি, ঠিক আছে, তাহলে 3f। আর এন, তাহলে এন এর মান 3 ধরলে এখানে কি হবে? 4d। আবার এন এর মান যদি আমরা 4 ধরি তাহলে 4f, এখন 5d। তাহলে এই যে দুই ধরনের অরবিটাল আছে, 3f 4d অথবা 4f 5d অথবা 5f 6d, এদের শক্তির পার্থক্য একেবারে ন্যূনতম থাকে। আমরা গত ক্লাসে একটা উদাহরণ বলেছিলাম, যেমন ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বর্ডার 0 কিলোমিটার, যেটা ওখানে একটা নোম্যান্স ল্যান্ড, তাই না? এই নোম্যান্স ল্যান্ডের মধ্যে না ইন্ডিয়া না বাংলাদেশ, তাহলে এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে দূরত্ব হচ্ছে 0 কিলোমিটার, তাই না? তাহলে এই যে 0 কিলোমিটার দূরত্ব যেটা, ওইটাকে আমরা বলছি যে এনএফ এবং এন প্লাস ওয়ান ডি অরবিটাল। হ্যাঁ, সুমাইয়া জামান, নাজমুন নাহার, ঋতু, অল ক্লিয়ার স্যার? হ্যাঁ, জি স্যার, অল ফাইন, সব ঠিক আছে। ওকে, তাহলে আমরা যখন সব ঠিক আছে আমরা একটু আগাই, দেখো আমরা একটু আমাদের পড়াটা একটু আগাইতে হবে। তাহলে এনএফ এবং এন প্লাস ওয়ান ডি অরবিটালের শক্তি প্রায় সমান থাকে। সাধারণত এনএফ এবং এন প্লাস ওয়ান ডি এই কনসেপ্টে ব্যবহার করা হয় উচ্চতর শক্তির ক্ষেত্রে। আমি আবার বলছি, উচ্চতর শক্তির অরবিটালের ক্ষেত্রে, যেমন মনে করো 4f এবং 5d। ওকে, এদের ক্ষেত্রে সাধারণত, কারণ এফ তো শুরু হয়ে আমরা জানি 3f, 3 তে কি এফ আছে, এস আছে, পি আছে, ডি আছে, 3d, 3f নাই, তাহলে 4f থেকে শুরু হয় না, 4f এবং 5d। এদের ক্ষেত্রে ইলেকট্রন কোথায় আগে যাবে? এখানে একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, অরবিটালের শক্তি প্রায়, এই দুইটা অরবিটাল এনএফ এবং এন প্লাস ওয়ান ডি, অরবিটালের শক্তি প্রায় সমান থাকে। ফলে আপ-বাউ নীতি অনুসারে
ইলেকট্রন এনএফ অরবিটালে প্রবেশ করার কথা থাকলেও এক্ষেত্রে আবহনীতির ব্যতিক্রম ঘটে, অর্থাৎ ইলেকট্রন আগে n+1d অরবিটালে প্রবেশ করে এবং পরে nf অরবিটালে প্রবেশ করে। দেখো আমরা যদি 4 ধরি n এর মান, তাহলে 4f আর n এর মান ফুল ধরলে 5d হয়, তাই না? তাহলে 4f এবং 5d যে আমরা এই n+l নীতি দেখি, তাহলে 4n এর মান হলে 4 আর f এর মান হলো 3, তাহলে 7 হয়। আর এখানে যদি আমরা দেখি তাহলে n এর মান হচ্ছে 5d, 5 হচ্ছে n এর মান হচ্ছে 5 আর d এর মান হচ্ছে 2, তাহলে এখানে 7, দুইটাতে মান সমান। মান সমান হলে আবহনীতি অনুসারে যেখানে n এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করার কথা কোথায়? 4f এ, কিন্তু সেখানে ইলেকট্রন আগে প্রবেশ না করে ইলেকট্রন প্রবেশ করবে n+1d অরবিটালে। কেন? কারণ একটু আগে আমরা বলেছি যে এই দুইটা অরবিটালের শক্তি প্রায় কি থাকবে? সমান থাকে। ফলে আবহনীতির ব্যতিক্রম ঘটিয়ে n+1d অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং এই অরবিটালটা ফিল আপ না করা পর্যন্ত ইলেকট্রন nf অরবিটালে প্রবেশ করবে না। তাহলে আমরা দুই একটা উদাহরণ দেখি। দেখো, যদি n এর মান 4 হয় তাহলে nf is equal to 4f এবং n+1d is equal to 5d। n এর মান আমরা 4 বসালাম, ঠিক আছে? তাহলে n+1 নীতি অনুসারে 4f এর ক্ষেত্রে n+l এর মান হচ্ছে 7, আবার n+l নীতি অনুসারে 5d এর ক্ষেত্রে n+l এর মান হচ্ছে 7। আমার মনে হয় এই দুইটা জিনিস বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না, যেহেতু তোমরা গত ক্লাসে ছিলে। ওকে, যারা নতুন এসেছে তাদের জন্য একটু সমস্যা হবে, গত ক্লাস যারা করো নাই। আর আজকে যারা এসেছো তাদের সমস্যা হওয়ার কোনো কারণ নাই। ওকে, সবাই বুঝতে পারবে আশা করি আমরা। আচ্ছা, তৌহিদুল ইসলাম চৌধুরী এইমাত্র জয়েন করেছে আমাদের সাথে। চলো এবার আমরা একটু দেখি 4f এবং 5d এর ক্ষেত্রে n+l এর মান সমান হয়, যেহেতু 4f এর ক্ষেত্রে n এর মান কম, আফবাও নীতি অনুসারে ইলেকট্রন 4f অরবিটালে আগে প্রবেশ করার কথা, কিন্তু এক্ষেত্রে আফবাও নীতির ব্যতিক্রম ঘটে এবং ইলেকট্রন n+1d অরবিটালে আগে প্রবেশ করে। ব্যাপারটাকে বোঝা গেছে? আমি এতক্ষণ এটি কিন্তু বলছি। তাহলে nf এবং n+1d অরবিটালের মধ্যে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে? d অরবিটালে আগে প্রবেশ করবে। ওকে, কেন প্রবেশ করবে? কারণ এই দুইটার শক্তি প্রায় সমান থাকে, শক্তি সমান থাকাতে আবহনীতিক ব্যতিক্রম ঘটিয়ে ইলেকট্রন আগে ডি অরবিটালে প্রবেশ করবে। যেমন ল্যান্থেনিয়াম এর ইলেকট্রন বিন্যাসে তোমরা যদি দেখো, তাহলে এখানে ইলেকট্রন এখানে 6s এ কয়টা প্রবেশ করছে? এখানে এই পর্যন্ত 54টা ইলেকট্রন আছে, এই যে এই পর্যন্ত, ঠিক আছে? 54টা ইলেকট্রন, ইলেকট্রনের মধ্যে 57টা, তাই না? 54টা ইলেকট্রনের মধ্যে আর এখানে করলো কয়টা? 2টা ইলেকট্রন। তাহলে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা হলো এখানে 56টা, আর একটা ইলেকট্রন বাকি আছে। তাহলে n+1 এবং বি এবং nf অরবিটালের সূত্র মধ্যে ইলেকট্রন কিন্তু 4f এখানে বাকি রয়ে গেছে। দেখো 4f অরবিটাল ইলেকট্রন প্রবেশ করার কথা এবং 5d অরবিটাল। ওকে, এই দুইটার মধ্যে ইলেকট্রন এখন কোথায় আগে প্রবেশ করবে? তাহলে আব্বার সূত্র অনুসারে যে ইলেকট্রনটা বাকি আছে সেটা এখানে প্রবেশ করার কথা 4f এ, কারণ এখানে n+l এর মান 7, n এর মান কম, আর এখানে পরে প্রবেশ করার কথা, কিন্তু ব্যতিক্রম হওয়ার কারণে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? ডি অরবিটাল আগে প্রবেশ করবে। 4f টা এখানে নাই, দেখো আমরা এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ডি অরবিটাল পুরোপুরি ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন 4f এ যাবে না। তাহলে এক্ষেত্রে আবহনীতি অনুসারে ইলেকট্রন 4f অরবিটালে প্রবেশ করার কথা থাকলেও ইলেকট্রন 5d অরবিটালে আগে প্রবেশ করেছে। এর কারণ হলো 4f এবং 5d অরবিটালের শক্তি প্রায় সমান ধরা হয়, বিধায় ইলেকট্রন যে কোনো একটি অরবিটালে প্রবেশ করতে পারে এবং সাধারণত এই ক্ষেত্রে যেটা হয় আবহনীতি ব্যতিক্রমী ঘটে। ওকে, হ্যাঁ 5d তে আগে প্রবেশ করবেন। নাজমুল হক, নাজমুল হক হ্যাঁ ঠিকই বলেছে, 5d অরবিটাল আগে প্রবেশ করবে, ঠিক আছে? তাহলে আমরা এরপরের অংশে যাই, দেখি আমরা আরেকটা উদাহরণ, সেরিয়াম 58। এই ক্ষেত্রে দেখো আমরা 5d এবং 4f দুইটা অরবিটাল, এখানে ইলেকট্রন কিন্তু আগে 5d অরবিটাল প্রবেশ করার কথা, এরপর 4f প্রবেশ করার কথা, তাই না? আমরা এখানে প্রথমে আমরা লিখলাম কি 4f, 5d খালি রেখেছি। দেখো খেয়াল করবো কিন্তু আবার দ্বিতীয় ইলেকট্রন বিন্যাসটা 5d তে একটা এবং 4f এ একটা ইলেকট্রন দিয়েছি।
দেখো ব্যতিক্রম কিন্তু ব্যতিক্রমে, আমি গত ক্লাসে বলেছিলাম এগুলি মনে রাখতে হবে। এখানে যেটা হচ্ছে ইলেকট্রন কিন্তু 5d তে প্রবেশ না করে, সিরিয়ামের ক্ষেত্রে আবার 4f এ প্রবেশ করছে দুইটা ইলেকট্রন। আবার এই জায়গাতে দেখো একটা 5d তে আর একটা 4f এ। এখন প্রশ্ন করতে পারো স্যার কেন দ্বিতীয়টাতে আবার এখানে কেন এরকম হলো, এখানে 4f এ প্রবেশ করেছে, এক্ষেত্রে আমরা বলবো সে কার কোন নিয়ম মেনেছে, সিরিয়ামটা কোন নিয়ম মেনেছে, আফগানিতে মেনেছে। আবার এই ক্ষেত্রে আমরা 4f এ এবং 5d তে দুই জায়গাতে ইলেকট্রন প্রবেশ করছে, এই ক্ষেত্রে আমরা কি বলবো তাহলে, এক্ষেত্রে আমরা বলবো যে ইলেকট্রন যেহেতু দুইটা শক্তি সমান, ইলেকট্রন একটা ইলেকট্রন 4f এ গেছে আর একটা ইলেকট্রন 5d তে গেছে, দুইটাই একসাথে দুইটাতে প্রবেশ করেছে। এখন বলতে পারো স্যার এরকম কেন হয়, এই ইলেকট্রন বিন্যাসগুলি তাদের ন্যাচারাল ইলেকট্রন বিন্যাস এরকমই হয়, যেহেতু এরা নিয়ম মানে না, নিয়ম না মানার কারণে অনেক যুক্তি তাদের কাছে আছে। ওকে, সিরিয়ামের ক্ষেত্রে 4f অরবিটালে একটি এবং 5d অরবিটালে একটি করে ইলেকট্রন প্রবেশ করেছে, কারণ 4f এবং 5d অরবিটালের শক্তি প্রায় সমান ধরা হয়, বিদায় ইলেকট্রন একই সাথে দুটো অরবিটাল প্রবেশ করতে পারে। কেউ কেউ আবার প্রথম ইলেকট্রন বিন্যাসটিকে সমর্থন করেন, যা আব্বনীত মেনে চলে। তাহলে এই দুইটা ইলেকট্রন বিন্যাসে আমরা এখানে দেখাতে পারি এবং আহ, দুইটাই হতে পারে। এখন প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে আমরা কোনটা দেখ ইয়া করব, মানবো। তোমাদের মানার ক্ষেত্রে যে কোনোটা মানতে পারো, পরীক্ষাতে দুইটা একসাথে থাকবে না। ঠিক আছে, পরীক্ষাতে দুইটা ইলেকট্রন একসাথে দেওয়া থাকবে না, যে কোনো একটা দেওয়া থাকবে, যে কোনো একটাকে তুমি সঠিক হিসেবে ধরতে পারো। ঠিক আছে, আমার মনে হয় যে সবকিছু দেখা যাচ্ছে, আমি এখানে যা দেখতে পাচ্ছি সবই ঠিক আছে। হ্যাঁ, আর তোমাদের সমস্যা হওয়ার কথা না, সবকিছু ঠিকভাবে রান করছে, তাই না? ওকে, নেক্সটে আসি আমরা। জিডি, এক্ষেত্রে দেখো ইলেকট্রন, তার ইলেকট্রন সংখ্যা হলো 64টা। ঠিক আছে, এফ এর আফগানিতি অনুসারে এখানে এফ এ ইলেকট্রন থাকার কথা ছিল কয়টা, 8টা ইলেকট্রন থাকার কথা ছিল আফগানিতি অনুসারে, কিন্তু ইলেকট্রন এখানে 7টা আর এখানে কয়টা, একটা। কারণ এটাকে অর্ধপূর্ণ করার জন্য, 4f কে অর্ধপূর্ণ করার জন্য একটা ইলেকট্রন দিতে চলে গেছে। জিডির ক্ষেত্রে 4f অরবিটাল থেকে একটি ইলেকট্রন 5d তে অরবিটালে স্থানান্তরিত হয়েছে, যার ফলে 4f অরবিটাল অর্ধপূর্ণ হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কতগুলি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এবং গোল্ডের ক্ষেত্রে একই অবস্থা। দেখো গোল্ড, এটা গোল্ডের ক্ষেত্রে এখানে 4f কে পরিপূর্ণ করার জন্য এখান থেকে দেখো 6s থেকে একটা ইলেকট্রন, 6s থেকে একটা ইলেকট্রন 4f এ চলে গেছে। ওকে, গিয়ে ওইটাকে পরিপূর্ণ করেছে। ঠিক আছে, অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে একই অবস্থা। ঠিক আছে, সেম কন্ডিশন হিয়ার। 6d1, 6d1 ইলেকট্রন প্রবেশ করছে, 5f এ প্রবেশ না করে। ইলেকট্রন কোথায় প্রবেশ করছে, 6d1 আফগানিতি ব্যতিক্রম ঘটিয়ে। ওকে, আফগানিতি অনুসারে ইলেকট্রন 5f অরবিটালে প্রবেশ করার কথা থাকলেও ইলেকট্রন 6d অরবিটালে প্রবেশ করছে। এর কারণ হলো 5f এবং 6d অরবিটালের শক্তি প্রায় সমান ধরা হয়, বিধায় ইলেকট্রন যে কোনো অরবিটালে আগে প্রবেশ করতে পারে। ঠিক আছে কথা, যারা আমার ক্লাসে আসা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কি ব্যাপারগুলি নাকি। ফাহিম হোসেন লিখেছে, এই নিয়ম অনুসারে কোন কোন মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, স্যার বলে দিলে ভালো হয়। আমি যেগুলি এখানে দেখাচ্ছি এগুলি ব্যতিক্রম, আমার লেকচার, গতকালের লেকচার এবং আজকে যেগুলি আছে এগুলি ব্যতিক্রম। তোমরা হয়তো এতগুলি তোমাদের বইগুলিতে পাবে না, তো অনার্স বইগুলিতে দেখলে পাবে, কিন্তু আমি এখানে মোটামুটি যেগুলি তোমাদেরকে দেখাচ্ছি এগুলি সবগুলি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ওকে, ঠিক আছে। এরপরে দেখো থুরিয়ামের ক্ষেত্রে এখানে 5d তে একটা এবং 5f এ একটা, এস লাইক এস, সিরিয়ামের মতো। ঠিক আছে, সিরিয়ামে এখানে এফ এবং ডি তে একই সাথে প্রবেশ করেছে, এখানে একইভাবে প্রবেশ করেছে। ঠিক আছে, আবার কেউ কেউ এরকমও বলে যে ডিতে দুইটা একটা প্রবেশ করবে, এখানে 6d তে যাবে কিন্তু 5f এ যাবে না। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিয়ে কথাবার্তা। তাহলে আমরা গত ক্লাসে আফগানিতির ইলেকট্রন বিন্যাস করেছি, আজকে দেখলাম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। গত ক্লাসে আমরা কিছু দেখেছি। তাহলে এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবং একটু বেশি বেশি করে পড়তে হবে। এগুলি কিন্তু বেশিরভাগ সময় পরীক্ষাতে আসে। সাধারণ ইলেকট্রন বিন্যাস তোমরা জানো এবং বুঝো। ঠিক আছে, তাহলে আসা এবার আমরা যে জিনিসগুলি দেখবো সেটা হচ্ছে নিচের অরবিটাল সমূহের কোনটি সম্ভব তা ব্যাখ্যা করো। আমরা অরবিটাল যেগুলি আছে, যেমন এখানে লেখা আছে 1p, এই অরবিটালটা,
এটা সম্ভব কি না, 1p অরবিটাল সম্ভব কি না আমরা এটা দেখব। আচ্ছা 1p মানে কি, আমরা প্রথমে এখানে একটু ব্যাখ্যা করে দেই। 1 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান, আর p দ্বারা আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা পরিবর্তে p অরবিটাল বা p উপশক্তি স্তরকে ব্যবহার করি। p উপশক্তি স্তরটা কখন হয়, যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 1 হয়। তাহলে আমরা এখানে যদি দেখি, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইজ ইকুয়াল টু কত, 1, আর যেহেতু p এর জন্য l এর মান কত হওয়ার কথা, 1 হওয়ার কথা, তাই না? কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যখন 1 হয়, সূত্রানুসারে l এর মান তখন 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ শুধুমাত্র 0 হয়। 0 এর জন্য আমরা জানি উপশক্তি স্তর কি হয়, s হয়। সেক্ষেত্রে 1 নম্বর উপশক্তি স্তরে কোনো p অরবিটাল সম্ভব হবে না। কেন হবে না? p অরবিটালের জন্য l এর মান কত দরকার, 1 দরকার। কিন্তু আমরা সূত্রানুসারে দেখলাম n l ইজ ইকুয়াল টু 0 থেকে n-1 পর্যন্ত। তোমরা প্রথম লেকচারে যারা ছিলে তারা জানো, এই সূত্র অনুসারে এখানে কিন্তু l এর মান কি হবে না, 1 হবে না। 1 না হলে p অরবিটাল সম্ভব না। সুতরাং 1p অরবিটাল অসম্ভব, 1p অরবিটাল সম্ভব। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, দেখো তো, আবার দেখো জিনিসটা, 1p অরবিটাল সম্ভব নয় কেন? সাদি আব্দুল্লাহ বলছে এখানে s সম্ভব, মারিয়া আক্তার বলছে না সম্ভব না। সম্ভব না, অবশ্যই সম্ভব না। নো, হ্যাঁ, গুড, তোমরা রেসপন্স করছো অনেকে। কেন সম্ভব না? কারণ p n এর মান যখন 1, তখন l এর মান কেবলমাত্র 0 সম্ভব, এই জন্য সম্ভব না। ওকে, s অরবিটাল সম্ভব, p অরবিটাল সম্ভব। 1d সম্ভব কিনা বলো? 1d অসম্ভব না। কারণ 1d সম্ভব নয় কেন? 1d সম্ভব না হওয়ার কারণ কি বলো, কে বলতে পারবে? n ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে l এর মান কেবলমাত্র কি সম্ভব, 0 হয়। 0 হলে শুধু s অরবিটাল সম্ভব, p এবং d অরবিটাল বা অন্য কোনো অরবিটাল সম্ভব না। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, n ইজ ইকুয়াল টু 1 হলে l ইজ ইকুয়াল টু 0 হয়। 0 এর জন্য s অরবিটাল সম্ভব, অন্য কোনো উপশক্তি স্তর সম্ভব নয়। সুতরাং 1d অরবিটাল সম্ভব নয়। ক্লিয়ার? ওকে, অনেকেই রেসপন্স করছো, ভালো লাগছে যে তোমরা আমার লেকচার বুঝতেছো। হ্যাঁ, সুমাইয়া যেমন বলছে নো, সম্ভব না। ওকে, হ্যাঁ, 4p অরবিটাল সম্ভব কিনা, 4p দেখি কে কি বলছো, 4p অরবিটাল সম্ভব কিনা। 4p অরবিটাল সম্ভব কিনা। 4p অরবিটালের জন্য n এর মান কত, 4। তাহলে n এর মান 4 হলে l এর মান কি কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তাই না? তাহলে 0 এর জন্য উপশক্তি স্তর হচ্ছে s, 1 এর জন্য p, 2 এর জন্য d, আর 3 এর জন্য f, অর্থাৎ 4 এ f পর্যন্ত সম্ভব। তাহলে p তো অবশ্যই সম্ভব হবে, তাই না? p তো অবশ্যই সম্ভব। অবশ্যই সম্ভব না বললো, অবশ্যই 4p। সুমাইয়া খানম বলছেন না না, অবশ্যই এটা হবে, না হওয়ার কথা না। 4p অরবিটাল সম্ভব। কিভাবে সম্ভব দেখো, n ইকুয়াল টু 4 হলে l এর মান 0 থেকে n-1, অর্থাৎ 1, 0, 1, 2, 3, এই তিনটা মান সম্ভব। 1 এর জন্য s, 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d এবং 3 এর জন্য f, অর্থাৎ sp, d, f এই সব কয়টা অরবিটাল সম্ভব। এখানে আমরা কি লিখছি, শুধু p উপশক্তি স্তর, অবশ্যই p উপশক্তি স্তর সম্ভব। ঠিক আছে, এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু সবসময় আসে। 4f সম্ভব কিনা, একটু আগে আমরা দেখে আসছি 4f সম্ভব কিনা। দেখো সূত্র অনুসারে দেখো 4f সম্ভব কিনা। 4f সম্ভব কিনা, হ্যাঁ ফাহিম বলছে হ্যাঁ 4f সম্ভব। সুমাইয়া জামান বলছে যে হ্যাঁ 4f সম্ভব। তাপসী রায়, হ্যাঁ সম্ভব। কেন সম্ভব? যে n ইজ ইকুয়াল টু 4 হলে, n ইজ ইকুয়াল টু 4 হলে l এর মান 0, 1, 2, 3, এই তিনটা মানই সম্ভব, তাই না? l এর মান যখন 3 হবে তখন উপশক্তি স্তর কি, f। তাহলে 4 নম্বর শক্তি স্তর অবশ্যই f উপশক্তি স্তর সম্ভব। সুতরাং 4f অরবিটাল সম্ভব। ঠিক আছে, গুড। 5f অরবিটাল, 5f অরবিটাল সম্ভব কিনা। 4f সম্ভব হলে তো 5f সম্ভব হওয়ার কথা নাকি। দেখো তোমরা 5f কেন সম্ভব বলো, সম্ভব হলে কেন বলো। 5f সম্ভব
কেন 5f সম্ভব? কারণ n এর মান 5 হলে l এর মান 4, g ও উপশক্তি স্তর পর্যন্ত সম্ভব, সুতরাং f তো এখানে থাকবে, তাহলে 5f সম্ভব। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো 2s সম্ভব কিনা। n এর মান 2 হলে l এর মান 0 হতে পারে, 1 হতে পারে, নাকি? তাহলে 0 হইলে তো s অরবিটাল সম্ভব, সুতরাং 2s অরবিটাল সম্ভব। ঠিক আছে না? এরপরে এই তো, তাহলে কোন অরবিটালটা সম্ভব এবং কোনটা সম্ভব না এগুলি কিন্তু অবজেক্টিভে আসবে, নিচে কোন অরবিটালটি সম্ভব এবং কোনগুলি সম্ভব না। ঠিক আছে? হ্যাঁ, সময় এখানে বলছে হ্যাঁ এটা সম্ভব। আর n ইজ ইকুয়াল টু 5 এর জন্য l ইজ ইকুয়াল টু 3 পর্যন্ত পাওয়া যায়। 3 না, সাদি আব্দুল্লাহ বলছে l ইজ ইকুয়াল টু 3 পাওয়া যায়, 3 না 4 পর্যন্ত পাওয়া যায়। ওকে, সুতরাং 5f সম্ভব হবে না, l তো 3 পাওয়া যাবে, 4ও পাওয়া যাবে। ওকে, তো অনেকেই উত্তর দিচ্ছ তোমরা যারা লাইনে আছো, লাইভে যারা আছো আমার সাথে। যাই হোক, তোমরা বুঝতে পারছো, এটাই হলো বড় কথা। যারা আছো তাদের অনেকেই বুঝতে পারছো। আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কি দেখি, এখানে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ইলেকট্রন বিন্যাসের সংক্ষিপ্ত পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতিটা আবার কি? মানে আমরা যে এত বড় বড় করে লিখলাম 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10, হ্যাঁ 4f14, তারপরে 5s2 5p6 5, এত লম্বা লম্বা করে লেখা, হ্যাঁ এতে আমাদের দুইটি সমস্যা হয়, মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে। সেকেন্ডলি আমাদের লিখতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য ইলেকট্রন বিন্যাসটাকে একটা সংক্ষিপ্ত আকারে লেখা যায়। ওই সংক্ষিপ্ত আকারে যেটা লেখা যায়, ওই সংক্ষিপ্ত আকারে লেখা গিয়ে সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাস বলে। তো অনেকেরই ধারণা আছে, হ্যাঁ অনেকের ধারণা আছে কিভাবে আমরা লিখবো। তো যাই হোক, আমি একটু বলে দিই তোমাদের, তোমরা যারা লাইভে আছো তারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শুনছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা সাথে সাথে প্রশ্ন করবে, যারা মনোযোগ দিয়ে শুনছো। আর যারা এখন যারা আছো লাইভে যারা আছো, আমার মনে হয় যে সবাই মনোযোগে আছে, কমেন্টস দেখে বোঝা যাচ্ছে তারা আমার সাথে রেসপন্স করছে, তাই না? আহাদ অবি নতুন জয়েন করেছে মনে হয়। আমজা আম আমজাদ অবি, জি স্যার, হ্যাঁ। সাবিনা আক্তার, সুমাইয়া জামান সম্ভব বলছে, হ্যাঁ অবশ্যই সম্ভব। আচ্ছা, আমরা এখন নতুন জায়গায় আসছি, দেখো কোন মলের ইলেকট্রন বিন্যাসের সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে প্রথমে মলটির পূর্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসটির তৃতীয় বন্ধনীর মধ্যে লিখে তারপর অবশিষ্ট ইলেকট্রন বিন্যাস ক্রমানুসারে লেখা। যেমন সংক্ষিপ্ত পদ্ধতিতে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ আমরা একটা উদাহরণ থেকে পরে আমরা ব্যাখ্যাটা করি, হ্যাঁ। যেমন ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস, ম্যাগনেসিয়ামের মূল ইলেকট্রন বিন্যাসটা কি 1s2 2s2 2p6 3s2 এই পর্যন্ত। কিন্তু আমরা প্রথম 1s2 2s2 2p6 এই পর্যন্ত কয়টা ইলেকট্রন হয়? 1s2 তে দুইটা, 2s2 তে দুইটা, আর 2p6 হইলে দুইটা, মোট হইলে কয়টা? 10টা। 10টা ইলেকট্রন বিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাস কোনটা? নিয়ন। এই জন্য আমরা এই 10টা ইলেকট্রন না লিখে শুধুমাত্র নিয়নটাকে লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ক্লিয়ার? তারপরে বাকি যে ইলেকট্রন আছে, কয়টা ইলেকট্রন বাকি আছে? দুইটা। কোন জায়গায় আছে? 3s আছে, 3s2 লিখে দিলাম। তাহলে দেখো আমাদের লেখা অনেক কমে গেছে। তার মানে আমাদের ইয়াটা কি ছিল তাহলে? এখানে যদি আমরা আগের পেজে যাই, সংজ্ঞাটা কি ছিল? সংজ্ঞাটা এরকম ছিল, কোন মলের ইলেকট্রন বিন্যাসের সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে প্রথমে মলটের পূর্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসটি তৃতীয় বন্ধনীর মধ্যে লিখে তারপর অবশিষ্ট ইলেকট্রন বিন্যাস ক্রমানুসারে লিখে। ঠিক আছে না কথা? তাহলে আমরা কিন্তু তাই করেছি। ম্যাগনেসিয়ামের পূর্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে হিলিয়াম আর একটা হচ্ছে নিয়ন। আমরা হিলিয়াম লিখবো না, আমরা জাস্ট নিকটবর্তী যেটা ওইটাই লিখবো। কি এটা? নিয়ন, তাই না? আমরা নিয়ন লিখলাম, লিখে এটাকে থার্ড ব্র্যাকেট অর্থাৎ তৃতীয় বন্ধনীর ভিতরে রাখলাম, রাখার পর বাকি যে ইলেকট্রনগুলি আছে এগুলি ক্রমানুসারে লিখলাম। যেমন ফসফরাস, ওকে, দেখি ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা তোমরা লিখো, লিখে দেখাও আমাকে। ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা সংক্ষিপ্ত পদ্ধতিতে কি হবে? আসলে সরাসরি ক্লাস নিলে কিন্তু আমরা এভাবে নিয়ে থাকি সাধারণত। ফাহিম হোসেন বলছে নিয়নের পরে 3s2, হ্যাঁ আমি তো তাই লিখেছি, তাই না? গুড। এখন ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা লিখো, দেখি কে কে লিখতে পারো। ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে কিভাবে লিখবো আমরা?
নিষ্ক্রিয় ফসফরাসের আগের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটা? ফসফরাসের পূর্ববর্তী নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটা বলো? নিয়ন, তাই না? তো নিয়নের ইলেকট্রন বিন্যাস লিখে আমরা বাকি ইলেকট্রন বিন্যাস লিখবো, তাই না? হুম, কে কি বলছো আমরা দেখি একটু কমেন্টস গুলো। হ্যাঁ, একটু ওয়েট করছি আমরা। নিয়ন 3s2 3p3, হ্যাঁ। আমজাদ রবি লিখেছে 3s2। আর হ্যাঁ, অনেকে লিখছে নিয়ন 3s2। নিয়নের পরে 3s2 হবে না, আরো আছে দেখো 3s2 পরে আর কি হয় দেখি আমরা। ইলেকট্রন বিন্যাসটা দেখো, নিয়নের পরে 3s2 এবং 3p3। ঠিক আছে, আমজাদ রবি কি লিখেছে, বাকিরা একটু দেখো যারা লিখতে পারো নাই। কেন আমরা নিয়ন লিখলাম? নিয়নে কয়টা ইলেকট্রন গেল? 10টা। ফসফরাসের মোট ইলেকট্রন কয়টা? 15টা। 15টার পরে 10টা কত পর্যন্ত গেল? 2p6 পর্যন্ত। আর বাকি 5টা ইলেকট্রন 3s2 তে দুইটা থাকবে, আর 3p3 তে দুইটা থাকবে। ক্লোরিন, ক্লোরিন ইলেকট্রন বিন্যাস যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে লিখি তাহলে দেখি কি হয়, বলো দেখি। নিয়ন 3s2 3p3। হুম, 3s2 3p3, সাদি আব্দুল্লাহ, এটা তো হলো। ক্লোরিনেটটা বলো, ক্লোরিনেটটা দেখি পারো কিনা দেখো। ক্লোরিনটা আমি লিখে দিচ্ছি 3s2 3p5, তাই না? তাহলে ক্লোরিনে এখানে কয়টা গেল? 9। কয়টা গেল এখানে? 10টা। আর এখানে হলো কয়টা? 7টা, 17টা। আমি কিন্তু খুব ধীরে সুস্থে তোমাদের ক্লাসটা নিচ্ছি, তাড়াহুড়ার কিছু নাই। কারণ অনলাইনে ক্লাস দূরতে গেলে তোমরা কিছুই বুঝবে না। আমরা যদি সরাসরি নিতে পারতাম এই ক্লাসগুলো অনেক ভালো লাগতো তোমাদের। পটাশিয়াম, পটাশিয়ামের ক্ষেত্রে দেখো, পটাশিয়ামের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন। আর্গনের কত পারমাণবিক সংখ্যা কত দেখি বলো। আর্গনের পারমাণবিক সংখ্যা কত? আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, তাই না? তো হ্যাঁ, 3s2। তাপসী, তাপস রায় বলছে 3s2 3p5। নিয়ামুল 3s2 3p5, হ্যাঁ তোমাদের হয়েছে। হ্যাঁ, গুড। এই যে তোমরা ইনভলভ আছো আমার ক্লাসের মধ্যে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমি আমার ক্লাসগুলি তোমরা বুঝতে পারছো, সেটাও সবাই বুঝতে হবে। এমন কোনো সবাই তো নায়ক, মাত্র এখানে কয়েকজন আছো লাইভে। যে এই কয়জন যে বুঝতে পারতেছো এটাই হলো বড় জিনিস। ওকে। হ্যাঁ, সুমাইয়া জামান বলছে 18, তাহলে আর্গনের হচ্ছে 18। অনেকে বলছে মারিয়া, নিয়াম নিয়ামুল হক, ফাহিম হোসেন, সাদি আব্দুল্লাহ 18। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন, মোট ইলেকট্রন 19টা। তাহলে আর আমরা এখন আর নিয়ন লিখবো না, কাকে লিখবো? তার নিকটতম, পটাশিয়ামের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন, আর্গন লিখবো 4s1। ঠিক আছে। আয়রন, দেখি লেখো তো দেখি আয়রনটা। আমি সময় দিলাম 1 মিনিট, লেখো। আমাদের তাড়াহুড়া নাই, আস্তে আস্তে আমরা আগাই। কি হবে বলো? আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে চাই। 1 মিনিট সময় তোমাদের জন্য, লিখো। তাড়াহুড়ার কিছু নাই, আমরা ধীরে সুস্থে আগাই। শুধু আমি বলে গেলে তোমরা কিছু বুঝলে না, এতে কোনো লাভ হবে না আমাদের, ঠিক না? হুম, অনেকে লিখ।
আর্গনের পরে 4s2 4p6, একজন লিখেছে 4s2 4p6। আচ্ছা, লেখছে মারিয়া আক্তার। আর সুমাইয়া জামান লেখছে আর্গনের পরে 4s2 4p6। আর ফাহিম হোসেন লেখছে 3d6 4s2। আর আমজাদ অবি 3d6 4s2। আচ্ছা, অনেকে অনেকভাবে লেখছো। আচ্ছা, দেখি তাহলে আমার সঠিক ইলেকট্রন বিন্যাসটা কি হয় আমরা একটু দেখি। হ্যাঁ, আর্গনের পরে 3d6 4s2। 4p2 তে ইলেকট্রন যায় নাই। 4p2 তে ইলেকট্রন যাবে যতক্ষণ পর্যন্ত 3d ফিল আপ না হবে। আব্বা নীতি অনুসারে 4p তে ইলেকট্রন যাবে না। তাহলে 4p লেখলা কেন? যারা 4p6 লিখেছো, মারিয়া আক্তার, তারপর সুমাইয়া আক্তার, সুমাইয়া জামান, তোমাদেরকে আরেকটু ঠান্ডা মাথায় লিখতে হবে। তোমরা পার্টিসিপেট করছো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাদেরকে আরেকটু ঠান্ডা মাথায় লিখতে হবে। হ্যাঁ, তাহলে জিঙ্ক, তাহলে জিঙ্কেরটা দেখো একটু, আয়রনের মতোই লিখো। দেখি কে কে লিখতে পারো, লিখে পাঠাও। আমি 1 মিনিট সময় দিলাম। জিঙ্কেরটা লিখো দেখি। সাবিনা আক্তার লিখেছে আর্গন 3d6 4s2, আর্গন 3d6 4s2। নিয়ামুল হক, হ্যাঁ তোমরা ভালোই লিখেছো। তো আমার মতো করে যদি বুঝতে না পারো তাহলে আমাকে জিজ্ঞেস করবে। আমি যেভাবে লিখছি সেভাবে বুঝতে না পারলে। আমি কমেন্টস গুলি দেখতেছি তোমাদের। 3d10 4s2, আমজাদ অবি, গুড। আমজাদ অবি লিখছে আর্গন 3d10 4s2। আর তাহলে আমরা দেখি আমজাদের কথা লেস ধরে আমরা আগাই। 3d10 4s2, যারা লিখতে দেরি হয়েছে তারা একটু মিলিয়ে নাও। 3d10 4s2। ওকে, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতির ইলেকট্রন বিন্যাসগুলো আমরা জেনে গেলাম। এখন দেখো নমিবিয়াম। দেখি, আমি 1 মিনিট সময় দিলাম নমিবিয়ামের জন্য। কে কে লিখতে পারো? 1 মিনিট সময় নমিবিয়ামের জন্য, সংক্ষিপ্ত পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস। আমরা জাস্ট ক্লাসটাকে ইন্টারেক্টিভ করতে চাচ্ছি। ওকে, এই জন্য আমি এভাবে নিচ্ছি। আমি শুধু বলে গেলেও পারতাম, কিন্তু তোমাদেরকে একটু সময় দিচ্ছি। ওকে, এই যে নমিবিয়ামের ইলেকট্রন বিন্যাস সংক্ষিপ্ত পদ্ধতিতে কি হবে? আর্গন, ক্রিপ্টন, আমজাদ অভি লিখেছে ক্রিপ্টন 3d5 4s1। ক্রিপ্টন 3d5 4s1 লিখছে আমজাদ হোসেন। হ্যাঁ, আমজাদ অভি। ক্রিপ্টন 4d5 5s1, আমজাদ অভি লিখেছে। ক্রিপ্টন 4d4 5s1, নিয়ামুল হক। ফাহিম হোসেন ক্রিপ্টন 3d4d5 5s1। আচ্ছা, দেখি তাহলে অনেকেই লিখেছো। গুড, তোমাদের তোমরা তোমরা অংশগ্রহণ করছো, এটা হলো বড় জিনিস। আমি দেখি তাহলে তোমাদের এই বিন্যাসটা কি হবে। হ্যাঁ, ক্রিপ্টন 4d4 5s1, কারণ আমরা জানি নবীভাবে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, অনেকে এটা বলে গেছো। এই জন্য তোমরা যা দুই একজন ভুল লিখেছো, তোমাদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হবে কোন ইলেকট্রন বিন্যাসটা কিরকম হচ্ছে। তোমরা কিন্তু এখন আর এসএসসি তে নেই, তোমরা কিন্তু ইন্টারমিডিয়েট উঠে গেছো। ইন্টারমিডিয়েট পরে কিন্তু তোমার পাশ করার পরে তোমাদেরকে অ্যাডমিশন টেস্ট ফেস করতে হবে। সুতরাং সবকটা আনসার তোমাকে চিন্তা করে দিতে হবে। যে জিনিসগুলি ক্রিটিক্যাল, এগুলি কিন্তু বারবার তোমাদের জন্য আসবে। এক, শাহিনা আক্তার শান্তা মনি লিখেছে 4d5 5s1। 5s1 হবে না, কারণ মোট ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যাবে। ঠিক আছে, 36 4 40, আর এখানে এক হলো। যদি এখানে 45 দিয়ে আমরা 5s1 দিই তাহলে মোট 42টা ইলেকট্রন হয়ে যাবে। হ্যাঁ, একই সাথে তোমার ইলেকট্রন সংখ্যা হিসাব করতে হবে। ওকে, গুড। সিজিএম, দেখো সিজিএম 55। হ্যাঁ, সিজিএম এর আগে আছে জাস্ট জেনন। জেননের কত? জেনন হলো 44।
54 হলে আর কয়টা ইলেকট্রন বাকি থাকে? একটা। কোথায় যাবে? 6s1 এ। ইলেকট্রন কিন্তু 5d তেও যাবে না, আবার 4f ও যাবে না, সরাসরি ইলেকট্রন কোথায় যাবে? 6s1 এ যাবে। কারণ 5d এবং 4f দুইটারই n+l এর মান 7 আর 6s এর হইল কত? 6। সুতরাং ইলেকট্রন আবহনীত অনুসারে 6s জায়গা প্রবেশ করবে। This is the list of uh, brief electronic configuration. ওকে, সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাসের একটা লিস্ট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যেহেতু আমার সাথে তোমরা ইন্টারেক্ট করেছো। ওকে, আমি ধরে নিয়েছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, যদি এই ব্যাপারে আরো কোনো কোশ্চেন থাকে সংক্ষিপ্ত ইলেকট্রন বিন্যাসের উপরে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সাদি আব্দুল্লাহ লিখেছে জেনন 6s1, সাবিহা আক্তার লিখেছে জেনন 6s1, তামজিদ জেনন 6s1। গুড, thank you very much, because you have understood the brief electronic configuration. This is why I am very much proud to you. Now we will start orbit. Okay, get ready for orbit. Orbit কি জিনিস? Orbit এর বাংলা হচ্ছে, বাংলা কি? কক্ষপথ। ওকে, সোজা জিনিস যে বোরের পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলি বৃত্তাকার পথে ঘুরে। কি পথে? বৃত্তাকার পথে। যখন ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরে, বৃত্তাকার পথগুলোর নামই হচ্ছে কি? কক্ষপথ বা অরবিট। যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার নিজস্ব অক্ষের মধ্যে ঘুরে, বা অরবিটের মধ্যে ঘুরে, বা কক্ষপথে ঘুরে। ঠিক আছে? তো এই যে অরবিট বা কক্ষপথ, কক্ষপথগুলির আরেক নাম হচ্ছে শক্তি স্তর। কি? কক্ষপথগুলির আরেক নাম হচ্ছে শক্তি স্তর। ওকে, তো এই যে কক্ষপথগুলিকে আমরা শক্তি স্তর বলি, ইংরেজিতে বলি এনার্জি শেল। কি বলি? এনার্জি শেল। এগুলি হচ্ছে অরবিট। অরবিট আমি প্রথম দিন যে উদাহরণটা দিয়েছিলাম, তোমরা যে ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন অংশকে তুলনা করতে গিয়ে যে কক্ষপথ, উপশক্তি স্তর, তারপর অরবিটাল, একটা গড়, একটা বাড়ি, গড়, কক্ষ, এগুলির সাথে তুলনা করেছিলাম। ওইভাবে তোমরা মনে রাখবে এগুলি। হ্যাঁ, নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে আমরা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, এভাবে নামকরণ আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। কে, এল, এম, এন, এগুলি নিয়ে আর বিস্তারিত কথা আমরা বলবো না। ওকে, এম, এন, ও শেল ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ওকে, n = 1 হলে প্রথম শেল বা প্রথম শক্তি স্তর বা গ্যাস শেল, 2, 3, 4, 5, 6 ইত্যাদি চলতে থাকবে। ওকে, আর অরবিটাল, অনেকেই প্রশ্ন করেছিল প্রথম লেকচারের পর, স্যার অরবিটাল কি? কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে অরবিটাল হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে অথবা দূরে, যে জায়গায় হোক না কেন, ঠিক আছে, নিউক্লিয়াসের চারদিকে যে এলাকা আবর্তনশীল ইলেকট্রন মেঘের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে, সে এলাকার নাম হচ্ছে অরবিটাল। অর্থাৎ যে এলাকাতে ইলেকট্রন বেশি পরিমাণে পাওয়া যাবে, এটা হচ্ছে কি? অরবিটাল। কথা কি বোঝা গেছে? কতটুকু বেশি? যে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা কত পার্সেন্ট হবে? 90 থেকে 95%। যদি ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95% হয়, তখন ওই এলাকাকে আমরা কি বলবো? ওই এলাকাকে আমরা অরবিটাল বলবো। তাহলে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য কি? অরবিট এবং অরবিটালের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে অরবিটাল এর জায়গাগুলোতে ইলেকট্রনের কি থাকবে? প্রাপ্যতা বা ইলেকট্রনের ঘনত্ব বা ডেনসিটি বেশি থাকবে। ঠিক আছে, ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে, ওইটা হচ্ছে অরবিটাল। আর যে জায়গাতে ইলেকট্রন থাকার সম্ভাবনা আছে, যেমন অরবিটের মধ্যে ইলেকট্রন, অরবিটের ভিতরেই কিন্তু অরবিটাল থাকে। ঠিক আছে, আচ্ছা, আর এই অরবিটাল আরেকটা জিনিস হচ্ছে উপশক্তি স্তর। অরবিটের ভিতরে উপশক্তি স্তর থাকে, উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল থাকে। অরবিটাল গুলিকে আবার আমরা বিভিন্ন উপশক্তি স্তরের নামে অরবিটাল গুলিকে ডাকি আমরা। যেমন এস উপশক্তি স্তর, এর মধ্যে যে অরবিটাল গুলি থাকবে এগুলিকে আমরা বলি এস অরবিটাল। পি উপশক্তি স্তরের ভিতরে যেগুলি থাকবে পি অরবিটাল। ডি এর মধ্যে যে অরবিটাল গুলি থাকবে ডি অরবিটাল। আর এফ এর মধ্যে, এফ উপশক্তি স্তরে যে অরবিটাল গুলি থাকবে এফ অরবিটাল। ঠিক আছে, তাহলে এদের আবার নিজস্ব আকৃতি আছে। যেমন এস অরবিটাল হচ্ছে গোলাকৃতির বা বর্তুলাকার, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতি, ডি অরবিটাল হচ্ছে ডবল ডাম্বেল আকৃতি, আর এফ অরবিটাল হচ্ছে একটা জটিল আকৃতি। হ্যাঁ, এফ অরবিটালটা অনেকটা জটিল আকৃতির। তো আমরা আকৃতিগুলি নিয়ে একটু কথা বলি, এরপর সামনের দিকে আগে। এস অরবিটাল আকৃতি দেখো, চিত্রটা দেখা যাচ্ছে নিশ্চয়ই। এটা একটা বৃত্তর মতো বা বর্তুলাকার বলি আমরা। হ্যাঁ, এই বর্তুলাকার। আর এখানে আমরা যখনই এই চিত্রগুলি দেখাবো, সবকটা চিত্র হচ্ছে ত্রিমাত্রিক। এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তিনটা অক্ষ আঁকতে হবে।
একে তোমাদেরকে এগুলি দেখাইতে হবে যে এস অরবিটাল আকৃতির কিরকম তাহলে হলো, হ্যাঁ, বর্তুলাকার, ঠিক আছে, বর্তুলাকার বা কি আকৃতির, গোলাকার বলি আমরা, কিন্তু গোল না, ঠিক বর্তুলাকার বলি। আর এখানে তোমাকে অবশ্যই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ দেখাই দিতে হবে। আর গোলাকার জিনিসের নির্দিষ্ট কোনো ডিরেকশন নাই, এই জন্য এটা সব অক্ষের দিকে আছে, আবার কোনো অক্ষের দিকে নাই, ঠিক আছে, যেহেতু নির্দিষ্ট কোনো ডিরেকশন নাই। পি অরবিটাল তিন প্রকার, ঠিক আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড, নামকরণ করা হয়েছে তার ডিরেকশনটা কোন দিকে আছে তার উপর ভিত্তি করে। যদি এক্স অক্ষের দিকে থাকে পি এক্স, ওয়াই অক্ষের দিকে থাকলে পি ওয়াই, এবং জেড অক্ষের দিকে থাকলে পি জেড। পি অরবিটালের চিত্রগুলি আমরা দেখি, দেখো, খেয়াল করো সবাই। এখানে আমরা 3 ডাইমেনশনাল ফিগার আঁকবো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই অক্ষগুলি পরস্পর স্থান পরিবর্তন করতে পারে, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, যেহেতু 3 ডাইমেনশনাল। এখানে দেখো তাহলে, হ্যাঁ, 90 থেকে 95%, সাদি আব্দুল্লাহ, মারিয়া আক্তার, অরবিটাল, হ্যাঁ, ঠিক আছে সব। একজন সাদি আব্দুল্লাহ লেখছে কে এল এম এন ও, এই নাম হবার কারণ কি? হ্যাঁ, এই নামগুলির কারণ হচ্ছে এই নামগুলি নেওয়া হয়েছে মূলত বর্ণালী থেকে, ঠিক আছে, কার্ডস, তাহলে পি দিয়ে প্রিন্সিপাল, এই নামগুলি এখান থেকে নেওয়া হয়েছে, কারণ বর্ণালী লেখার বিভিন্ন তীব্রতার উপর ভিত্তি করে এই নামগুলি নেওয়া হয়েছে। সাদি আব্দুল্লাহ, বোঝা গেছে? হ্যাঁ, কে এল এম এন ও, এই নামগুলি নেওয়া হয়েছে বর্ণালী লেখার বিভিন্ন তীব্র লাইনের উপর ভিত্তি করে, এদের যে নামগুলি, ওই নামগুলি থেকে এগুলি নেওয়া হয়েছে। এক একটা নামের আবার ব্যাখ্যা আছে, হ্যাঁ, কেন এটা নেওয়া হলো, এই ব্যাখ্যাগুলো বিস্তারিত আছে, তোমরা একটু দেখে নিয়ে বই খুললেই পাবে। বর্ণালী বিশ্লেষণের মাধ্যমে ওই নামগুলিকে এখান থেকে নেওয়া হয়েছে, সংক্ষিপ্ত ভাবে আমি বললাম। এখন দেখো, যদি এই ডাম্বেলটা ডবল ডাম্বেল, এই যে একটা ডাম্বেল দেখো, এভাবে আমরা পুরোটা মিলে কিন্তু একটা অরবিটাল, আমি আবারও বলছি, এখানে দুইটা অরবিটাল পাবার কোনো কারণ নেই, ইলেকট্রন এদিকেও থাকতে পারে আবার এদিকেও থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ডাম্বেল, ডাম্বেলটা কোন অক্ষ বরাবর আছে? এক্স অক্ষ বরাবর, এই জন্য এটাকে হলো পি এক্স। ডাম্বেলটা কোন অক্ষ বরাবর আছে? ওয়াই অক্ষ বরাবর, এই জন্য পি ওয়াই। ডাম্বেলটা কোন অক্ষ বরাবর আছে? জেড অক্ষ বরাবর, এই জন্য হচ্ছে এটা পি জেড। এই হচ্ছে তিনটা পি অরবিটাল, ওকে। আর ডি অরবিটাল 5 প্রকার, ডিএক্স, ডিওয়াই, ডিজেড, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডিজেড স্কোয়ার। কয়টা বললাম? 5 প্রকার। ডি অরবিটাল কয় প্রকার? 5 প্রকার, ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার, ওকে। এর চিত্রটা একটু জটিল প্রকৃতির, দেখো, তারপর আমি দেখাই দিচ্ছি। এখানে ডবল ডাম্বেল হবে, দেখো, একটা ডাম্বেল এদিকে আরেকটা এদিকে, তাই না? যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝ বরাবর থাকে, যেমন এক্স, এটা এক্স অক্ষ এটা, আর ওয়াই অক্ষ এটা, এই মাঝ বরাবর এই ডাম্বেলটা আছে, আবার এটা এক্স অক্ষ, এটা হলো এটা হলো এক্স, ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ, তাই না? এটার মাঝ বরাবর আছে। যদি দুইটা ডাম্বেল এরকম থাকে, দুইটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝ বরাবর থাকে, ডি এক্স ওয়াই। একইভাবে ডি ওয়াই জেড, ডি জেড এক্স, জি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং ডি জেড স্কোয়ার। কয়টা অরবিটাল হলো? 5টা অরবিটাল। কোন উপশক্তি স্তরে কোন অরবিটালের? ডি অরবিটাল 5 প্রকার, ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এবং ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই হলো আজকে আমাদের মোটামুটি কথাবার্তা অরবিটাল পর্যন্ত। আগামী ক্লাসে আমরা তোমাদের সাথে হুন্ডের নীতি, ইলেকট্রন বিন্যাসের হুন্ডের নীতি নিয়ে কথা বলবো। কি নীতি নিয়ে কথা বলবো? হুন্ডের নীতি নিয়ে কথা বলবো। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আশা করি। আর কেমন লাগলো তোমাদের ক্লাসটা সেটা বলবে, যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ স্যার, যে মৌলগুলো NF ও N+1 নিয়ম মেনে চলে তাদের ইলেকট্রন বিন্যাসকে একেবারে সংক্ষিপ্ত নিয়মে করা যায় নাকি না? হ্যাঁ, সংক্ষিপ্ত নিয়মে সবই করা যাবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে আসলে এটা কি আব্বনীতি অনুসারে হয়েছে নাকি আব্বনীতি ব্যতিক্রম ভাবে হয়েছে, ওইটা মনে রাখতে হবে। রামিস ইফসার মনে হয় এই প্রথম কমেন্টস করেছে, আমি আগে আর কমেন্টস দেখি নাই। তো যারা আমার ক্লাসে ইন্টারেক্টিভ ছিলে, মানে বিভিন্নভাবে কমেন্টস করেছো এবং আমার প্রশ্ন উত্তর দিয়েছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর যারা ক্লাস করে নাই তারা তো হয়তো পারে এই জিনিসগুলি। হ্যাঁ, অবি লিখেছে, থ্যাংক ইউ স্যার ফর দিস ওয়ান্ডারফুল ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইন্টারেকশন উইথ মাই ক্লাস। সাদি আব্দুল্লাহ,
ভালো লাগছে হ্যাঁ, অফকোর্স তোমরা, তোমাদের খুব ভালো লেগেছে, যদিও দেখিনি এখনো। দেখা হবে ইনশাল্লাহ, শীঘ্রই দেখা হবে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সোমাইয়া জামান, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ এজ ওয়েল। ওকে, হ্যাঁ, আজকে এখানে আমরা ক্লাস শেষ করছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।